নমস্কার। অনেকদিন অনুপস্থিতির পর আজ একটা ভিডিও নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা রোগের বিষয়ে আলোচনা করব, যেটা স্কিনের যত রোগ রয়েছে তার মধ্যে অন্যতম পেইনফুল কন্ডিশন, ভীষণ যন্ত্রণাদায়ক একটি কন্ডিশন, যেটার আর্লি ডায়াগনোসিস করা গেলে, যার অ্যাওয়ারনেসটা ছড়ালে রোগী অনেকাংশেই কষ্টের হাত থেকে মুক্তি পান এবং রোগের যে কমপ্লিকেশনস থাকে, যদি ট্রিটমেন্টটা দেরি হয় তাতে যে কমপ্লিকেশনসগুলো দেখা যায় সেটাও অনেকাংশে অ্যাভয়েড করা সম্ভব। রোগটির নাম হারপিস জস্টার। হারপিস একটা বিদেশি টার্ম, যার মানে হচ্ছে গ্রুপড বা সমষ্টিগত লিশন, যেটা হারপিস সিমপ্লেক্স আমরা দেখি অন্য একটা আর একটা ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে হয়, যেটা হারপিস সিমপ্লেক্স ভাইরাস HSV1 এবং HSV2 দিয়ে হয়। এক্ষেত্রে কিন্তু হারপিস যেটা জস্টার বলছি সেটা কিন্তু অন্য একটা ভাইরাস, যেটা ভ্যারিসেলা জস্টার ভাইরাস দিয়ে হয়। যেটা চিকেন পক্স, যে ভাইরাসটা আমরা মোর কমনলি আমরা যেটা জানি চিকেন পক্স বলে আমরা পরিচিত, সেটাই ওই ভাইরাসটাই যখন বেশি বয়সে আবার রিঅ্যাক্টিভেশন হয় তখন সেটাকে হারপিস জস্টার বলা হয়। এটা কিভাবে হয়? ভ্যারিসেলা যখন ইনফেকশন একজন পেশেন্টের হয় তখন সেই পেশেন্টের রক্তের মধ্যে ভাইরাসটা ছড়িয়ে পড়ে, ভাইরিমিয়া হয়, এবং এই ভাইরিমিয়ার সময়তে শরীরের মধ্যে ডরসাল নার্ভ রুট গ্যাংলিয়া, মানে মেরুদণ্ডের মধ্যে স্পাইনাল কর্ডের মধ্যে একটা নার্ভ রুট গ্যাংলিয়া থাকে, গ্যাংলিয়ার মধ্যে এই নার্ভটা ডরম্যান্ট অবস্থায় থাকে। ভাইরিমিয়া হওয়ার সময়তে ভাইরাসটা ছড়িয়ে পড়লো সব জায়গায়, এবং এই জায়গাতেই ভাইরাসটা যখন পক্সের এপিসোডটা যখন কেটে গেল তখন এই জায়গাগুলোতে এই ভাইরাসটা ডরম্যান্ট অবস্থায়, সুপ্ত অবস্থায় থাকে। অনেক দিন পরে যখন কোনো কারণে রোগীর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে বা কোনো আননোন কোনো রিজনের ক্ষেত্রেও হতে পারে, সেই ভাইরাসটা আবার অ্যাক্টিভেটেড হয় এবং নার্ভ রুট গ্যাংলিয়া থেকে নার্ভ বরাবর এই ভাইরাসটা ট্রাভেল করে স্কিনের একটা ডার্মাটোমের উপরে এই রোগটা প্রকাশ পায়। ডার্মাটোম বলতে যখন একটা নির্দিষ্ট স্পাইনাল নার্ভ দিয়ে একটা স্কিনের একটা স্পেসিফিক পার্ট সাপ্লাইড হয়, সেটাকে ডার্মাটোম বলা হয়। এক্ষেত্রে রোগটা আমরা বুঝি কিভাবে? দেখা যায় যে একটা গ্রুপড ভেসিকল, মানে একগুচ্ছ আঙুরের থোকার মতো ভেসিকলস, ভেসিকলস মানে জল ভরা ফোস্কা, এই ভেসিকলস গুলো একদম একটা ব্যান্ড লাইক ফ্যাশন, একটা বেল্টের মতো, কোমরে যেন একটা বেল্ট পড়লে যেরকম ভাবে হয় একটা সাইড জুড়ে, কিন্তু এটা মিড লাইন ক্রস করে না, মানে শরীরের মধ্যে একটা কোমর জুড়ে একটা সাইড থেকে হতে পারে, বুকের একটা সাইডে হতে পারে, ফেসের একটা সাইডে হতে পারে, একটা মিড লাইন ক্রস করে না, কারণ যে নার্ভটা সাপ্লাই করছে, স্পাইনাল কর্ড যে নার্ভটা আসছে, সেটা ইউজুয়ালি একটা শরীরের একটা দিকে একটা স্পাইনাল কর্ড সাপ্লাই করে, একটা পার্টে সাপ্লাই অন্য পার্টে যায় না। সেটা তার তার ব্যতিক্রম দেখা যায়, সেটা ইমিউনো কম্প্রোমাইজ যারা পেশেন্ট, যাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম শেষ হয়ে গেছে, হয়তো স্টেরয়েড খাওয়ার জন্য, বা যদি HIV থেকে এইডস হওয়ার জন্য, বা কোনো রকম ক্যান্সারের কেমোথেরাপি ইত্যাদি কারণে যখন দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতাটা একদম শরীরের মধ্যে নষ্ট হয়ে গেছে, সেই সময়তে ওই গ্রুপের বাইরে, ওই ডার্মাটোমের বাইরেও ভাইরাসটা কিন্তু ট্রাভেল করতে পারে এবং সেখানে ডিসেমিনেটেড জস্টার বলে একটা জিনিস হয়, সেটা অন্য একটা বিষয়। কিন্তু মোস্ট কমনলি আমরা যেটা দেখতে পাই সেক্ষেত্রে একটা স্পেসিফিক ওই জায়গাতেই কিন্তু এই ভাইরাসটা ফোস্কাগুলো দেখা যায়। যদি এর ডায়াগনোসিসের ক্ষেত্রে ডিলে হয়, তাহলে ডায়াগনোসিসের ক্ষেত্রে ডিলে হলে ট্রিটমেন্টটাও ডিলে হয়। বলা হয় যে 24 ঘন্টার মধ্যে এই অ্যান্টিভাইরালটা শুরু করে দেওয়া উচিত। অ্যান্টিভাইরাল বলতে অ্যাসাইক্লোভির বা ভ্যালাসাইক্লোভির, ফেমসাইক্লোভির, এগুলো রেকমেন্ডেড। সেইগুলো যদি দেরি হয় শুরু করতে, উইদিন 24 আওয়ার্সের মধ্যে শুরু না করলে ভাইরাসের মাল্টিপ্লিকেশনটা অলরেডি কমপ্লিটেড হয়ে যায়, সেক্ষেত্রে তারপরে ওষুধের এফেক্টটা অনেকটা কমে যায়। আপ টু 72 আওয়ার্স মোটামুটি এফেক্ট পাওয়া যায়, তারপর থেকে কিন্তু এফেক্টটা অনেকটাই কমে যায়। সেই জন্য অনেক সময়তে কি হয়, পেশেন্ট যখন আসেন 3 দিন 4 দিন 5 দিন পরে আসেন এবং তারা প্রথমে বুঝতে পারেন না যে এটা কি হয়েছে। সিমটমটা কি হয়? এক্সক্রুশিয়েটিং পেন, সিভিয়ার পেন হয়, অনেক সময়তে পেন না থাকতেও পারে। এটাই হচ্ছে এই আমাদের রোগের এবং মানব শরীরের এবং ওভারঅল, মানে এই যে জীবনযাত্রা দিয়ে আমাদের লাইফ যে ডিজিজগুলো রয়েছে বা মানুষের শরীর যেগুলো রয়েছে তার একটা কি বলবো, পিকিউলিয়ারিটি। একই রোগে একজন মানুষ অ্যাডমিশন হয়ে যায়, একই রোগে একজন মানুষের কোনো সিমটমই থাকে না। এরকম পেনলেস হার্পিস জস্টার দেখা যেতে পারে, ব্যথা নেই। অনেকে এসে বলেন ব্যথা তো হয়নি, তো ব্যথা ছাড়াও হার্পিস জস্টার হওয়া সম্ভব। আবার কারো কারো ক্ষেত্রে সিভিয়ার পেন হয়, একদম অ্যাকিউট মাইকার্ডিয়াল ইনফার্কশনের মতো, মানে চেস্ট পেন, এমন ব্যথা শুরু হয় যে পেশেন্টকে হার্ট অ্যাটাক মনে করে বা প্যানক্রিয়াটাইটিস মনে করে বা গলস্টোন অ্যাটাক মনে করে হসপিটালে অ্যাডমিশন পর্যন্ত হতে হয়। তারপর দেখা যায় যে উইদিন 24 আওয়ার্স বা 48 আওয়ার্সের মধ্যে ধীরে ধীরে ফোস্কাগুলো অ্যাপিয়ার করছে। অনেক সময়তে হার্ট অ্যাটাকের কথা চিন্তা করে ইসিজি, ট্রপটি, প্যানক্রিয়াটাইটিসের চিন্তা করে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখা যায়, কারণ কি ইনিশিয়ালি সবসময়তে ভেসিকলস দেখতে পাওয়া যায় না, পেইন দিয়েও শুরু হতে পারে।
আবার আরেকটা ব্যাপার আছে, আরেকটা ধরনের টাইপ আছে, সেখানে ফোস্কা দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র ব্যথাই হয়, মানে জস্টার সিনে হারপিটি বলে সেটাকে, মানে ফোস্কাটা দেখতে পাওয়া যাবে না, কিন্তু বেসিক্যালি ওটা হারপিস জস্টারই। তো এই ক্ষেত্রে যদি মেডিসিনটা দেরিতে শুরু হয়, তাহলে হারপিস জস্টার হওয়ার পরের অনেক রকমের কমপ্লিকেশনস থাকে। প্রলং পেন, সিভিয়ার পেন, বিভিন্ন ধরনের পেন হয়, কখনো কখনো করতে স্ট্যাবিং পেন, মানে একদম চাকু বিঁধে দেওয়ার মতো পেন, কখনো কখনো একটা এক্সক্রুসিয়েটিং, ল্যান্সিয়েটিং পেন, মানে চিড়ে দেওয়ার মতো পেন, বা গেঁথে বেঁধে বিঁধে দেওয়ার পেন, বা ইলেকট্রিক শকের মতো পেন, এই ধরনের বিভিন্ন রকম পেন হয়। নার্ভ পেনগুলো সাধারণত এই ধরনেরই হয়। এবং এই অ্যান্টিভাইরালটা যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে শুরু হয়, তাহলে ডিজিজের কোর্স, ডিজিজের প্রগনোসিস, রোগের যে সময়টা সেটা লিমিটেড হয়, তারপরের যে ব্যথা সেটাও কিন্তু অনেকাংশে লিমিটেড হয়। এর যে কমপ্লিকেশনস গুলো রয়েছে, সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, স্কারিং হতে পারে, যদি ফেসের মধ্যে হয়, যেমন যদিও বুক, চেস্ট এগুলো হচ্ছে মোর কমন, কিন্তু ফেসে যদি হয় এবং ফেসে যদি নাকের টিপ, নাকের যে ডগাটা যদি ইনভলভ হয়, সেক্ষেত্রে কিন্তু সেই পেশেন্টের চোখের কর্নিয়ার ইনভলভমেন্ট হওয়ার রিস্ক থাকে, কারণ যে নার্ভ দিয়ে নাকের ডগাটাই সাপ্লাই হয় শরীরের মধ্যে, সেই একই নাকের ডগা দিয়ে চোখের যে ইন্টারনাল যে পার্টটা, তার সঙ্গে কর্নিয়া পার্টটাও ইনভলভ হয়, এবং কর্নিয়ার মধ্যে যদি হারপিস এফেক্ট করে, তাহলে হারপিস শুকিয়ে যাওয়ার পর, সেরে যাওয়ার পরে কর্নিয়াতে স্কারিং হতে পারে, যার ক্ষেত্রে ব্লাইন্ডনেস আসতে পারে। সেই জন্য খুব প্রম্পট ডায়াগনোসিস, খুব আর্লি ডায়াগনোসিস করা খুব দরকার। যদি সাসপিশন হয় যে শরীরের মধ্যে দেখা যায় যে একটা জায়গা জুড়ে কিছু কিছু একটু ব্যথা হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, জ্বালা করছে, এবং তার দু একদিনের মধ্যে একটা দুটো ফোসকা শুরু হলো, তাহলে ইমিডিয়েটলি স্কিন স্পেশালিস্টের কাছে যাবেন, এবং সেখানে অ্যান্টিভাইরালের ব্যাপারে আপনারা যদি যখন যখন যাবেন, তখন তিনি অবভিয়াসলি ডায়াগনোসিস করবেন এবং অ্যান্টিভাইরাল শুরু করা হবে। এবং যদি এমন কোনো জায়গায় যাচ্ছেন, এমন কোনো জায়গায় যান যেখানে স্কিন স্পেশালিস্ট নেই, সেখানেও কিন্তু আপনার হারপিস জস্টার হতে পারে কিনা তার পসিবিলিটিটা রেজ করার চেষ্টা করবেন। অনেক সময়তে বিজি আউটডোরে বা অনেক ব্যস্ত ক্লিনিকের মধ্যে, জেনারেল ফিজিশিয়ানদের মধ্যে বা এমার্জেন্সির মধ্যে এইটা অনেক সময়তে মাথায় ক্লিক করে না। কারণ একটা জেনারেল ইমার্জেন্সির মধ্যে যখন কেউ যাচ্ছে, সেখানে আহ, পেট ব্যথা নিয়ে বিভিন্ন রকম পেশেন্ট আসছে, পেট ব্যথার তো কারণের কোনো সীমা নেই, মানে পেটের মধ্যে তো অর্গ্যানস, সেখান থেকে সবগুলো থেকে ব্যথা হতে পারে, প্যানক্রিয়াটিসের ব্যথা থেকে শুরু করে গলস্টোনের ব্যথা, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, সবগুলোই কিন্তু এই ঠিক হারপিস জস্টারের মতোই প্রেজেন্ট করতে, অ্যাকিউট অ্যাবডোমেনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে হারপিস জস্টার আসে। সেই জন্য সেক্ষেত্রে এই পসিবিলিটিটাও একবার রেজ করা উচিত। আর অ্যান্টিভাইরাল শুরু করতে যদি দেরি হয়, সেক্ষেত্রে এই যে কমপ্লিকেশনগুলো সেগুলো অনেক সময় হয়। অনেক সময় ভাইরিমিয়া বেশি হলে পরে এই ভাইরাসটা কিন্তু আবার বডির মধ্যেও স্প্রেড করে, মানে যখন চিকেন পক্স হয়েছিল তখন একবার ভাইরিমিয়া হয়েছিল, মানে ভাইরিমিয়া মানে ব্লাডের মধ্যে ভাইরাসটা ছড়িয়ে পড়া। আবার হারপিস জস্টার যখন হচ্ছে, তখন ক্ষেত্রেও আবার সেই ভাইরিমিয়াটা হয়। এক্ষেত্রে একটা মজার বিষয় হলো, যখন হারপিস জস্টারের সংস্পর্শে কোনো পেশেন্ট আসে, তার ক্ষেত্রে যে সেকেন্ড যে পেশেন্ট সংস্পর্শে এলেন, তার কিন্তু প্রথমবার চিকেন পক্স হবে। চিকেন পক্স ফার্স্ট এপিসোডে দেখা যায়, এবং চিকেন পক্সটা পরবর্তীকালে সেই পেশেন্টের ক্ষেত্রে আবার হারপিস জস্টার হতে পারে। এবার অনেকে প্রশ্ন করেন যে আমার তো ছোটবেলা থেকে কখনো পক্স হয়নি, আমার ক্ষেত্রে হারপিস জস্টার কিভাবে হলো? এখন চিকেন পক্সের যে ভাইরাসের আহ, যে লক্ষণটা, সেটা আবার সবসময়তে প্রতিফলিত হয় না, লক্ষণ দেখতে পাওয়া যায় না। অনেক সময় অনেকে বলেন যে আমাদের পক্স তো হয়নি, তার ইনফেকশন হয়েছিল, তার মধ্যে ভাইরিমিয়া হয়েছিল, কিন্তু গায়ের মধ্যে হয়তো সেই পরিমাণ ফোস্কা বেরোয়নি, হয়তো একটা দুটো বেরিয়েছে, শুকিয়ে গেছে, জানতেই পারেননি, বা ভ্যাকসিন নেওয়া ছিল, ভ্যাকসিন নেওয়ার ফলে সেইভাবে প্রকাশ পায়নি। সেই জন্য চিকেন পক্স একদম ম্যানিফেস্টেড হওয়া ছাড়াও হারপিস জস্টার দেখতে পাওয়া যেতে পারে। একদম ছোট ছোট বাচ্চা, হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর বাচ্চারও আমি হারপিস জস্টার দেখেছি। সেক্ষেত্রে তার তো পক্স হওয়ার কোনো হিস্ট্রি নেই, তাহলে হারপিস জস্টার হলো কি করে? হয়তো তার মধ্যে ইনফেকশন হয়েছিল, কিন্তু সেটা ম্যানিফেস্টেড হয়নি, এটাও হওয়া সম্ভব। এর মধ্যে আরো অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো দিক রয়েছে, এর মধ্যে ভ্যাকসিনেশনের ইস্যু রয়েছে, চিকেন পক্সের একটা ভ্যাকসিনেশনের ব্যাপার আছে, হারপিস জস্টারের একটা ভ্যাকসিনেশন ব্যাপার আছে, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে পক্স হলে কি করা উচিত তার একটা বিষয় রয়েছে। এটা একটা ডিটেল ভিডিওতে আলোচনা করা উচিত, আমি মনে করি এ নিয়ে আরো কিছু ভিডিও করলে সকলের সুবিধা হয়। কিন্তু আজকে যে ভিডিওটা আমি মূল প্রধান যে ব্যাপারটা আমি সকলের ক্ষেত্রে হাইলাইট করতে চাই, যেটা প্রত্যেককে সজাগ করতে চাই, যে এরপরে কিন্তু গরমের যে সিজনটা আসবে, তার মধ্যে ইনসেক্ট বাইট হাইপার সেন্সিটিভিটি, বা ওই যখন ব্লিস্টার বিটেল ডার্মাটাইটিস, যে নিয়ে আমি আগেও বেশ কয়েকবার ভিডিও পোস্ট করেছিলাম, ব্লিস্টার বিটেল ডার্মাটাইটিস ঠিক হারপিস জস্টারের মতোই অনেক সময়তে শুরু হয়। কারণ ব্লিস্টার বিটেল ডার্মাটাইটিসে একটা ফোস্কা তৈরি হয়, একটা লোকাল জায়গাতে হয়, ইনসেক্ট, যেটা পোকা চেটে দেওয়া, যেটাকে আমরা বলি বাংলাতে। অ্যাকচুয়ালি পোকা চেটে যায় না, পোকার যে সিলোমিক ফ্লুইড সেটা খুব ইরিটেন্ট হয়, সেখানে বডিতে ফোস্কা ব্লিস্টার তৈরি হয়। হারপিস জস্টার কিন্তু ইনিশিয়াল 24 আওয়ার্সের মধ্যে একই রকম দেখতে লাগতে পারে। খুব রিসেন্টলি একজন পেশেন্ট, রিসেন্ট বহরমপুরের একজন পেশেন্ট আমি দেখলাম,
যার চোখের এইখানে মুখের এই জায়গাটাতে কিন্তু একটা দুটো ফোসকা স্টার্ট হয়েছে। আমার ক্লিয়ার হচ্ছে না আমার কাছে যে এটা হার্পিস জস্টার কিংবা বিস্টাবিলিলামার। পেশেন্টের খুব ব্যথা হচ্ছে, সাডেন অনসেট হয়েছে, দুটো ক্ষেত্রেই ব্যথা হতে পারে, দুটো ক্ষেত্রে সাডেন অনসেট হতে পারে, কিন্তু এর একটা যেটা পিকুলিয়ারিটি, দু তিনটে একটা পার্ট জুড়ে একটা লাইন জুড়ে হচ্ছে, কিন্তু হার্পিস জস্টারের সঙ্গে বিস্টাবিলিটি কিন্তু একই রকম, একদম একই রকম হতে পারে। আমি কিন্তু আমার মনে হলো যে এই পেশেন্টের ক্ষেত্রে হার্পিস জস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমি অ্যান্টিভাইরাল স্টার্ট করে দিলাম। দেখা গেল উইদিন 2-3 দিনের মধ্যে তার পুরো রোগটা প্রকাশ পেল। যদি সেই ওষুধটা প্রপার টাইমে শুরু না হতো, হয়তো আরো সিভিয়ার ফর্মে ভাইরাসটা স্প্রেড করতো, আরো সিভিয়ার ফর্মে লক্ষণটা প্রকাশ পেত। সেই জন্য যদি ডাউট থাকে অ্যান্টিভাইরালটা স্টার্ট করে দেওয়া উচিত বলে আমি মনে করি, কারণ অ্যাসাইক্লোভির জেনারেলি অত্যন্ত সেফ ড্রাগ। যদি কোনো রকম রেনাল কম্প্রোমাইজ না থাকে, তাহলে জেনারেলি কোনো হাইপারসেন্সিটিভ না থাকলে অ্যাসাইক্লোভির কিন্তু সেফ ড্রাগ, স্টার্ট করে দেওয়া যেতে পারে। 2 দিন বা 3 দিন অবজার্ভ করার পর যদি দেখা যায় যে না সেদিকে যাচ্ছে না, তাহলে আমরা উইথড্র করতে পারি। কিন্তু যদি ডায়াগনোসিসের ডিলে হয় এবং সেই ডাউটটা যদি আমরা না নিই, যদি আমরা 2 দিন 3 দিন ওয়েট করে দেখি কি হচ্ছে বলার জন্য, তাহলে কিন্তু টাইমটা পেরিয়ে গেলে তখন অ্যান্টিভাইরাল পরে শুরু করেও আর বেনিফিট কিছু হয় না। এটুকুই বলার ছিল। কখনো যদি এরকম কোনো ব্যান্ড লাইক ফ্যাশনে একটা গ্রুপ এরিয়াতে পেইনফুল ফোসকা ডিসচার্জ তৈরি হয়, তাহলে সেটা হার্পিস জস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকাল ডার্মাটোলজিস্টকে দেখান, বা যে ফিজিশিয়ানকে দেখাচ্ছেন তার কাছে এই পসিবিলিটি রেইজ করুন যেটা হার্পিস জস্টার হতে পারে, বা অন্য কিছু হতে পারে কিনা। তো এটুকুই। পরবর্তী ভিডিওতে আমি হার্পিস জস্টারের অন্যান্য বিষয়গুলো নিয়েও ডিসকাস করার চেষ্টা করবো, কিন্তু কারণ অ্যাসাইক্লোভিরের যে ডোজেস থাকে সেটা প্রচুর ডিফারেন্ট হয়। হার্পিস সিমপ্লেক্স বলে যে আরেকটা HSV1 থেকে বা HSV2 থেকে ইনফেকশন হয়, তাতেও অ্যাসাইক্লোভি ইউজ হয়, তাতে ডোজেস সেপারেট হয়, সেটা একটা অন্য রকম ম্যানিফেস্টেশন হয়। সেক্ষেত্রে জেনিটাল হার্পিস বা ওরাল, যেটা ঠোঁট বল ঠোঁটের মধ্যে মুখের মধ্যে হয়, সেটা আর একটা বিষয়। তো সেটাও আর একদিন আলোচনা করব। নমস্কার।